হ্যালো ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব টিউটর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনুক্রম, ধারার প্রকারভেদ এবং তাদের বিভিন্ন সংজ্ঞা এবং প্রয়োজনীয় যে সূত্র অঙ্ক করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এই ধারাও আমাদের যাদের নবম ও দশম শ্রেণীতে পড়ো তাদের সাধারণ গণিতের 13.1 এবং 13.2 অঙ্ক করার জন্য কাজে লাগবে এই সূত্রগুলো। এবং যারা সায়েন্সের ছাত্রছাত্রী আছো তাদের সপ্তম অধ্যায় অসীম ধারা করার ক্ষেত্রে এই ধারা কাজে লাগবে। তাই আমরা চেষ্টা করব যে ধারা কিভাবে সহজে তোমাদের কাছে উপস্থাপন করা যায়, ধারা কাকে বলে এবং তার প্রকারভেদের সংজ্ঞাগুলো তা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমাদের ইউটিউব টিউটর চ্যানেলে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের যে লক্ষ্য, আমরা বোর্ড বইয়ের প্রতি অধ্যায়ের উদাহরণসহ প্রতিটি অঙ্ক সমাধান করব। সমাধান শেষে অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান করব। অধ্যায় শেষে পরীক্ষার প্রশ্ন করব, প্রণয়ন করব ও তার সমাধান করব। এবং আমাদের যখন বোর্ড বইয়ের অঙ্ক এবং অধ্যায়ভিত্তিক যে বোর্ড প্রশ্নগুলো সমাধান হয়ে যাবে, তোমার কমেন্টের মাধ্যমে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেই সকল সমস্যাগুলো তোমাদের কমেন্টের মাধ্যমে জেনে তার উপর একটা রিসলভ ক্লাস করব। চলো আজকের যে আলোচনা তা শুরু করা যাক। প্রথমে অনুক্রম। আমরা অনেকেই অনুক্রম এবং ধারার মধ্যে গন্ডগোল পাকিয়ে ফেলি। তাই আমরা আজকে চেষ্টা করব অনুক্রম এবং ধারা বা অনুক্রম বা ধারার মধ্যে পার্থক্যটা তা বোঝার জন্য। প্রথমে অনুক্রম শেখার আগে আমরা একটা উদাহরণ দেখে নিই। দেখো নিচে একটা যে সম্পর্ক দেওয়া আছে সেটা একটু দেখি। দেখো প্রথমে আমার কার্সর দিকে লক্ষ্য করে দেওয়া আছে 1 2 3 4 এরকম ডট 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 এন। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা যার মান হচ্ছে 1 2 3 4। তো দেখো এই যে তার পূর্বপদ এবং পরপদের মধ্যে কোনো সম্পর্ক তুমি দেখতে পাচ্ছ কি না? আমরা তার পূর্বপদ এবং পরপদের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি এক করে বৃদ্ধি পাচ্ছে। 1 এর পর 2 2 এর পর 3 3 পর 4 এমন করে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তার পূর্বপদ এবং পরপদের মধ্যে পার্থক্য কত? 1 করে। এরকম করে যেতে যেতে এন সংখ্যক পদ আছে। এরপরে তোমরা লক্ষ্য করো যে উপরের যে যে সম্পর্কটা দেওয়া আছে তার সাথে নিচের সম্পর্কটা লক্ষ্য করি। একের দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে কত? 4, 3 এর দ্বিগুণ হচ্ছে কত? 6, 4 এর দ্বিগুণ হচ্ছে কত? 8। এবং যদি আমরা এই পর্যন্ত এন যাই তো এন এর দ্বিগুণ হবে 2n। তাহলে আমরা সম্পর্কটা থেকে দেখতে পাচ্ছি যে কতগুলো রাশি যদি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এইভাবে সাজানো রাশিগুলোর যে সেট, সেই সেটকে আমরা বলতে পারি? অনুক্রম। তো দেখো আমরা প্রথম যে সম্পর্কটা দেখেছিলাম যে 1 2 3 4 এর মানে প্রত্যেকটা সাথে সম্পর্ক যে এক 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 করে পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। একইভাবে নিচে যে সম্পর্কটা দেখেছিলাম সেটা কত? 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। 2 2 এর পর কত? 4 4 এর পর 6। তাহলে আমরা এই যে ক্রম এই যে রাশিগুলো দেখে আমরা বুঝতে পারছি এরা একে অন্যের সাথে কিভাবে সম্পর্কিত আছে। এরকম সম্পর্কিত যে রাশিগুলোর যে সেট তাকে আমরা বলি? অনুক্রম বলি আর কি। তাহলে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে অনুক্রমটাকে আরেকটু দেখে নিই। যেমন 1 2 3 এরকম কত এন সংখ্যক বার, মানে প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো 1 3 5
এটা তাহলে কীভাবে বৃদ্ধি পাচ্ছে, 2n মাইনাস কি 1 এই অনুপাতে। তুমি n এর মান কত 1 বসা, তাহলে কত হয় 2 একে 2, 2 এর থেকে 1 গেলে কত 1, প্রথম পদে আমরা কী পেলাম 1। n এর মান কত 2 বসাও, 2 দোকানে 4, 4 থেকে 1 চলে গেলে কত 3, এরকম কি n এর মান 3 বসাও, 3 3 কত 3 দোকানে 6, 6 থেকে 1 চলে গেলে কি 5। মানে এই যে হলো কি যে রাশিগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এটার কি সম্পর্ক যে 2n মাইনাস 1 এই হলো কি সেটের মাধ্যমে কি আমরা কি সহজে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আবার 1 4 9 এটা হচ্ছে হলো কি যে কোনো স্বাভাবিক সংখ্যার কি বর্গের হলো কি একটা কি রাশি, যখন কি 1কে স্কোয়ার করলে কত হয় 1, এবং দ্বিতীয় পদ 2 রে স্কোয়ার করলে কত হয় 4, 3 স্কোয়ার করলে কি হয় 9। এইভাবে হলো কি n স্কোয়ার ধারা কি এই যে হলো কি রাশিটা আছে, এই রাশিটার কি আমরা হলো কি সম্পর্কটা বের করতে পারি। তাছাড়া কি হাফ 2/3, 3/4 এটাকে আবার কিভাবে n ডিভাইড বাই কি n প্লাস 1 এই সূত্রের সাহায্যে কি সহজে এই রাশিগুলো আমরা কি সহজে কি করতে পারি, বের করতে পারি। তাহলে আমরা হলো কি দেখছি যে হলো কি তার পূর্ব পদের সাথে তার পরপদ কিভাবে সম্পর্কিত, সেটা যদি আমরা যদি কি সহজে একটা কি এর মাধ্যমে সেটের মাধ্যমে বা সূত্রের সাহায্যে যদি সহজে বের করতে পারি, তাহলে তাকে আমরা কি বলছি, অনুক্রম। এরপর ধারা কি একটু দেখা যাক। ধারা কাকে বলে, যে কোনো অনুক্রমের পদগুলো পর পর যদি যোগ চিহ্ন ধারা যদি যুক্ত করি তাহলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার কি ধারা। আবার বলি যে আমরা একটু আগে অনুক্রম দেখেছিলাম 1,2, দেখো কি দেখেছিলাম অনুক্রম 1, কি 2, 3, কত 4, এইভাবে কত n সংখ্যক পর্যন্ত। তাহলে এই যে অনুক্রমটা আছে, এই অনুক্রমকে যখন আমি কি যোগ চিহ্নের সাহায্যে কি করব, প্রকাশ করব, দেখো কি 1 + 2 + 3, তাহলে কি এটা কি এই অনুক্রমকে বলা হবে ধারা। দেখো সঙ্গের সাথে মিলে কিনা, কোনো অনুক্রমের পদগুলো পরপর কি যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে আমরা কি পাই, ধারা পাই। তাহলে আমার কি 1 + 2 + 3 + ... n এটা হচ্ছে কি ধারা। তাহলে উপরে কি ছিল, নিচে কি ছিল 2 4 6, একে আমরা যখন কি আবার যোগ চিহ্নের সাহায্যে কি করব, এভাবে কি প্রকাশ করব, তখন একেও কি বলবে ধারা। তাহলে আমরা কি অনুক্রম এবং কি ধারার মধ্যে কি পার্থক্য কি পেয়ে গেলাম। অনুক্রম এবং কি ধারার মধ্যে পার্থক্য কি, যখন আমরা অনুক্রমগুলোকে কি যোগ চিহ্নের সাহায্যে কি করব, একের পর এক কি যুক্ত করব, তখন তাকে বলা হয় কি ধারা। আর অনুক্রম কি, যে অনুক্রম বলছিল কি যে রাশিগুলোকে একটা কি সূত্রের সাহায্যে সহজেই কিভাবে একে অন্যের সাথে কি সম্পর্কিত তা বের করা যায়, তাকে আমরা বলছি কি অনুক্রম। তাহলে কি অনুক্রমগুলোকে কমা ধারা হলো কি চিহ্নিত করা হয়, এবং কি যখন অনুক্রমগুলোকে কি যোগ একের পর এক যোগ ধারা আমি কি চিহ্নিত করব, তখন তাকে কি বলে ধারা বলে। এখন আমরা কি ধারার প্রকারভেদগুলো দেখব। যে বলছে কি পদ সংখ্যার উপর ভিত্তি করে, কি সংখ্যা, পদ সংখ্যা। পদ সংখ্যা কি মানে কয়টা পদ আছে, যে পদ সংখ্যার উপর ভিত্তি করে ধারাকে আমরা কত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ধারা, সসীম বা কি শান্ত ধারা, আর একটা হচ্ছে কি অসীম বা অনন্ত ধারা। তাহলে আমরা কি বলছি, যে কি পদ সংখ্যার উপর ভিত্তি করে আমরা ধারাকে কত 2 ভাগে ভাগ করতে পারি, এক কি সসীম বা কি শান্ত ধারা, আর একটা কি অসীম বা অনন্ত ধারা। আবার সসীম বা অসীম এই ধারাগুলোকে আবার 2 ভাগে কি ভাগ করা যায়। এক হচ্ছে হলো কি সমান্তর ধারা, এই কি সসীম এবং কি অসীম ধারাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সমান্তর ধারা, আর একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। তাহলে আমরা কি দেখছি, যে কি পদ সংখ্যার উপর ভিত্তি করে ধারাকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। একটা কি সসীম বা শান্ত, অসীম বা কি অনন্ত। আবার সসীম এবং কি অসীম এই ধারা দুটোকে আবার কি 2 ভাগে ভাগ করা যায়, এক সমান্তর ধারা, এক কি গুণোত্তর ধারা। এখন কি সসীম ধারা বা অসীম ধারা বলতে আমরা কি বুঝি, এই সংজ্ঞাগুলো দেখে নিই। সসীম বা কি শান্ত ধারা। সসীম ধারা কাকে বলে, যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট তাকে বলা হয় কি সসীম বা শান্ত ধারা। আমি আবার বলি, যে ধারার কি পদ সংখ্যা নির্দিষ্ট তাকে কি বলা হয় সসীম বা শান্ত ধারা। আমরা উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন এই যে একটা ধারা আমরা দেখতে পাচ্ছি কি কত 13, 20, 27, 34, এরকম করে যেতে যেতে কি ধারাটা কততে গিয়ে শেষ হয়েছে 111তে গিয়ে, মানে এরপরে আর কোনো কি পদ নেই। 111 পর কি আর কোনো
পদ নেই, তাহলে এই ধারাটা হচ্ছে কি পদ সংখ্যা নির্দিষ্ট। এই কারণে এই ধারাকে বলা হয় কি সসীম বা শান্ত ধারা। আমরা আরেকটা দেখি, যেমন 12, 24, 48 এভাবে যেতে যেতে কত 768 পর্যন্ত যাওয়ার পর আর কোনো কি পদ নেই। এই কারণে এই ধারাকে বলা হয় কি সসীম বা শান্ত ধারা। তাহলে আমরা কি দেখছি, যে ধারার পদ সংখ্যা কি নির্দিষ্ট তাকে আমরা কি বলি সসীম বা শান্ত ধারা। এখন আমরা কি অসীম ধারাটা দেখি, যে অসীম ধারা কাকে বলে। বলছে কি যে ধারার পদ সংখ্যা কি অনির্দিষ্ট, মানে কি চলমান, শেষ নেই, এর শেষ পদ কি দেওয়া নেই, ঠিক আছে, তাকে আমরা কি বলছি যে অসীম বা অনন্ত ধারা। যে ধারার পদ সংখ্যা কি অনির্দিষ্ট তাকে আমরা কি বলছি যে অসীম বা অনন্ত ধারা। তো দেখো 1, 3 + 5 + কি 7 + ডট ডট ডট, মানে কি ধারাটা কি এখনও কি চলমান। এরপরে যে ধারাটা দেওয়া আছে 3 + কি 9 + 27 + ডট ডট ডট, মানে এই ধারাটাও কি চলমান। এই কারণে আমরা এই ধারাকে কি বলতে পারি অসীম ধারা। এর কি নাই শেষ পদ কি দেওয়া নাই আর কি। এই কারণে কি বলতে হয়, যে ধারার পদ সংখ্যা কি অনির্দিষ্ট তাকে আমরা কি অসীম বা কি অনন্ত ধারা বলি। তাহলে এখন আমরা কি সমান্তর ধারা কাকে বলে, গুণোত্তর ধারা কাকে বলে সেটা একটু দেখা যাক। সমান্তর ধারা, সমান্তর ধারা কাকে বলে। বলছে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় যদি সমান হয় সে ধারাটিকে বলা হয় কি সমান্তর ধারা। মানে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, মানে কি বিয়োগের সাহায্যে যদি আমি যদি কী করতে পারি বের করতে পারি। পার্থক্য বলতে আমরা কি বুঝি, বিয়োগকে বুঝি। তাহলে কি তার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয়, মানে বিয়োগের পর যদি কি সবসময় যদি সমান হয় তাহলে কি বলা হয় তাকে সমান্তর ধারা বলে। তাহলে আমরা উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন একটা ধারা দেওয়া আছে, তার যার প্রথম পদ কত 1, দ্বিতীয় পদ দেওয়া আছে কত 3, তৃতীয় পদ দেওয়া আছে কত 5, তার পরবর্তী পদ দেওয়া আছে কি 7, তার পরবর্তী পদ কি 9, তার পরবর্তী পদ কি 11। তাহলে একটা ধারা দেওয়া আছে, ধারাটার প্রথম পদ কত 1, দ্বিতীয় পদ কত 3, তৃতীয় পদ কি 5, এইভাবে কি দেওয়া আছে। তাহলে আমরা কি বলছি যে তার পূর্ববর্তী পদ যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় যদি কি হয় সমান হয়। পার্থক্য বলতে আমরা কি বলছি, যেগুলোকে বিয়োগফল যদি কি হয় সমান হয়। দেখো আমার দ্বিতীয় পদ দেওয়া আছে কত 3 এবং প্রথম তার পূর্ববর্তী পদ দেওয়া আছে কত 1। তো 3 থেকে 1 যদি আমি যদি কি করি 3 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলে কি হয় 2। আবার দেখো তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ যদি আবার বিয়োগ করি 5 থেকে 3 মাইনাস করলে কত হয় 2। আবার যদি আমরা কি চতুর্থ পদ থেকে যদি তার হলো কি তৃতীয় পদ বিয়োগ করি তো 7 - 5 2। দেখো একটু লক্ষ্য করো যে প্রতিবার বিয়োগের পর তার কি পূর্ববর্তী পদের থেকে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের থেকে কি পার্থক্য সর্বদাই কি বের হচ্ছে সমান বের হচ্ছে। তাহলে আমরা একে কি বলতে পারি, একে আমরা বলতে পারি কি সমান্তর ধারায়। আর এই ধারায় যে হলো আমরা কি বিয়োগ ফলের পরে যে হলো কি সংখ্যাটা পেলাম বা যে অঙ্কটা পেলাম বলছিল কি এই ধারা প্রাপ্ত দুইটি পদের বিয়োগ ফলকে বলা হয় কি সাধারণ অন্তর। এখানে তাহলে সাধারণ অন্তরকে 2। আশা করি সমান্তর ধারা কি বুঝতে পেরেছ। সমান্তর ধারা কাকে বলে, সমান্তর ধারা হচ্ছে যে হলো কি কোনো ধারার তার যে কোনো পদ তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ ফলের মাধ্যমে যদি সব সময় যদি কি হয় সমান হয় তাহলে তাকে আমরা কি বলতে পারি সমান্তর ধারা। এর প্রথম পদকে কি বলা হয়, প্রথম পদ এবং কি পূর্ববর্তী পদের থেকে তার কি পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি তাহলে যা পাওয়া যায় তাকে বলা হয় কি সাধারণ অন্তর। এখন আমরা সসীম সমান্তর ধারার ক্ষেত্রে কি সূত্রগুলো দেখে নেব। সসীম সমান্তর ধারার সূত্রসমূহ বলছে যদি আমার যদি কি প্রথম পদ যদি হয় এ এবং সাধারণ অন্তর যদি হয় কি ডি। আর আমরা জানি সসীম ধারার ক্ষেত্রে পদ সংখ্যা কি নির্দিষ্ট। তাহলে আমরা পদ সংখ্যা যদি হয় যদি এন তাহলে আমরা কি যে কোনো ধারার যেমন কি একটা ধারা একটু আগে আমরা দেখেছিলাম কত 1, 3 + 5 + কি 7 এরকম কি চলমান। এই ধারাটা যদি আমার যদি কত 5টি পদ নির্ণয় করতে বলে তাহলে আমার জন্য কি হয় সহজ হয়, আমি বের করতে পারি 1, 3 তারপর 5, 7 তারপর কি পঞ্চম পদটা হয় 9। যদি আমার যদি বলা হয় যে এর 100তম পদ কত বা 150তম পদ কত
বা 75তম পদ কত, তাহলে এটা আমি যদি কি খাতায় বের করতে যাই তাহলে কি আমার কি অনেক সময়ের ব্যাপার। এই কারণে কি আমরা সহজে কি সূত্রের সাহায্যে একটা সূত্রের সাহায্যে আমরা কি যে কোনোতম পদ বের করতে পারি। তাহলে যে কোনোতম পদ বের করার সূত্রটা কি হচ্ছে যে n তম পদ বা যে কোনো পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এ হচ্ছে কি ধারাটার কি প্রথম পদ এবং ডি হচ্ছে হলো কি তার কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর কীভাবে বের করতে হয় আমরা দেখেছিলাম, তার হলো কি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় কি সাধারণ অন্তর। এবং কি পদ সংখ্যা যদি উল্লেখ করা থাকে যে 50তম পদ বা 25তম পদ, তো এনের মান আমি কি 50 বা 25তম বসিয়ে আমরা অতি সহজে কি যে কোনো পদ কী করতে পারি নির্ণয় করতে পারি। এছাড়া এখন মনে করো তোমার বললো যে কি প্রথম 20টি পদের সমষ্টি কত, মোট 20টি পদের কি, তাহলে আমার কি ক্যালকুলেটরের সাহায্যে যোগ করতে করতে কি অনেক সময়ের ব্যাপার। বা প্রথম 20টি পদের বা কি যদি আরও বলে যদি 40টি পদের সমষ্টি কত বা 50টি পদের সমষ্টি কত, তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে পদগুলো যদি কি বের করতে যাই বা যোগ করে যদি বের করতে যাই, এটা আমাদের জন্য কি কষ্টসাধ্য। তাহলে আমরা অতি সহজে একটা সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি যে অতি সহজে n সংখ্যক পদের সমষ্টি কী করতে পারি নির্ণয় করতে পারি। তা সূত্রটা কি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু কি 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি। এই সূত্রের সাহায্যে আমাদের কত 20টা হোক 100টা হোক 150 হোক বা 1000তম হোক যে কোনো সংখ্যক পদের কি সমষ্টি আমি কি নির্ণয় করতে পারি। তাহলে আমি সসীম সমান্তর ধারার তাহলে সূত্রগুলো কি পেলাম, যদি আমাদের প্রথম পদ এবং কি সাধারণ অন্তর যদি ডি জানা থাকে তাহলে আমরা কি যে কোনো পদ এবং কি যে কোনো সংখ্যক পদের সমষ্টি এই দুটি সূত্রের সাহায্যে কি অতি সহজে কি বের করতে পারি। এরপর আমরা কি গুণোত্তর ধারাটা দেখি যে গুণোত্তর ধারা কাকে বলে। বলছে কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের কি অনুপাত মানে কি ভাগফল যদি সব সময় যদি কি সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা যদি আমি ভাগ করি ভাগফল যদি সর্বদা সমান পাওয়া যায় তাহলে সেই ধারাটিকে বলা হয় কি গুণোত্তর ধারা। তাহলে আমরা আগে যে সমান্তর ধারা দেখেছিলাম সেটা কি যে কোনো পদ এর পূর্ববর্তী পদের হলো কি বিয়োগফল বা পার্থক্য সবসময় কি হয়েছে সমান হয়েছে। এখন আমাদের কি হবে অনুপাত সবসময় কি হবে সমান হবে। অনুপাত বলতে আমরা কি বুঝি যে কি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি আমরা ভাগ করি ভাগফল সর্বদা কি হবে সমান হবে। যদি সমান হয় তাহলে সেই ধারাটিকে আমরা কি গুণোত্তর ধারা বলতে পারি। তাহলে উদাহরণ সাহায্যে দেখা যাক একটা ধারা দেওয়া আছে 2, 4, 8, 16, 32। যদি আমরা বিয়োগ করি দেখো কি হয় 4 থেকে 2 বিয়োগ করলে কত 2, কিন্তু 8 থেকে 4 বিয়োগ করলে কত 4, 16 থেকে 8 বিয়োগ করলে কত 8। তাহলে আমাকে বিয়োগের মাধ্যমে সর্বদা আমাদের কি হচ্ছে না পার্থক্য সমান হচ্ছে না। তাহলে আমরা এই ধারাকে কি বলতে পারি না সমান্তর ধারা বলতে পারি না। তাহলে এটাকে আমরা কি যদি ভাগ করি 4-এর থেকে যদি আমি 2 ভাগ করি তাহলে হয় 2, 8কে 4 দ্বারা ভাগ করলে হয় 2, 16কে 8 দ্বারা ভাগ করলে হয় কত 2। এই দেখো যে কি দ্বিতীয় পদের সাথে আমি প্রথম পদের যে অনুপাত বা ভাগফল কত হয়েছে 2, আবার তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত ভাগ করতে হয়েছে কত 2, আর চতুর্থ পদের সাথে কি তৃতীয় পদের যখন ভাগ করতে হয়েছে কত 2। মানে প্রত্যেকবার ভাগফল কি হচ্ছে সমান, এবং যদি ভাগফল বা অনুপাত যদি কি সমান হয় তাহলে আমরা এই ধারাকে বলতে পারি কি গুণোত্তর ধারা। তাহলে ধারাটি আমার একটি কি ধারা গুণোত্তর ধারা। আশা করি তোমরা কি সমান্তর ধারা এবং কি গুণোত্তর ধারার মধ্যে কি পার্থক্য বুঝতে পেরেছো। সমান্তর ধারা কি হয় বিয়োগ ফলের মাধ্যমে কি হয় পার্থক্য সর্বদা কি হয় সমান হয়, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগের সাহায্য হলো কি সর্বদা কি হয় সমান হয় আর কি অনুপাত। এখন আমরা কি সসীম গুণোত্তর ধারার কি সূত্রসমূহ দেখব। সসীম গুণোত্তর ধারার সূত্রসমূহ আমরা আগেই বলেছি যদি আমাকে যদি কি 10তম বা কি 20তম বা 50তম বা 70তম বা 100তম পদ যদি বের করতে বলা হয় তাহলে কি এটা আমার জন্য কি একটু কি কঠিন সাধ্য। আমরা কি অতি সহজে কি সূত্রের সাহায্যে যদি আমাদের প্রথম পদ এ সাধারণ অনুপাত কি আর এবং কি পদ সংখ্যা যদি n যদি জানা থাকে তাহলে আমরা অতি সহজে কি যে কোনো পদ বের করতে পারি। তাহলে আমরা দেখছি প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় এ, এবং কি ভাগ যে সাধারণ একে বলা হয় কি সাধারণ অনুপাত একে প্রকাশ করা কি আর দ্বারা, এবং পদ সংখ্যা যদি n হয় তো আমরা যে কোনো পদ nতম পদ বের করতে পারি এ আর এর উপরে পাওয়ার কি n-1। এই সূত্রের সাহায্যে কি সহজেই আমরা কি যে কোনো গুণোত্তর ধারার n যে কোনো পদ বের করতে পারি। এবং যদি কি সমষ্টি নির্ণয় করতে বলা হয় n সংখ্যক সমষ্টি এর সমষ্টি সূত্র কয়টা 2টা। তা আমাদের অনুপাতের মান যদি কি 1-এর চেয়ে যদি বড় হয়
কি অনুপাতে আর এর মান যদি কি অনের চাইতে যদি কি হয় বড় হয়, তাহলে সূত্র হচ্ছে কি এ ইন্টু আর এর উপরে পাওয়ার কত এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। আর যদি আর এর মানটা যদি অনের থেকে যদি ছোট হয়, তাহলে কি সূত্র হচ্ছে কি এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। তাহলে কি এন সংখ্যক পদের সমষ্টি কয়টা দেখলাম? দুইটা। আমার যদি অনুপাতের মান আর এর মান যদি অনের থেকে বড় হয়, তাহলে উপরের সূত্র, এবং কি আর এর মানটা যদি কি অনের থেকে যদি কি হয় ছোট হয়, তাহলে কি নিচের সূত্র আর কি। তাহলে আমরা কি এই সূত্রগুলোর সাহায্যে আমরা যে কোনো গুণিত ধারার কি এনতম পদ এবং কি এন সংখ্যক পদের সমষ্টি অতি সহজে কি বের করতে পারি। আর তোমাদের প্রশ্ন জাগতে পারে যে সমষ্টি সূত্র দুটো কেন? এটা কি আমাদের হলো কি তোমাদের যে বোর্ড বই আছে এই নবম দশম শ্রেণীর, সেখানে কি এর ব্যাখ্যা কি সুন্দরভাবে কি দেওয়া আছে, তোমরা সেখান থেকে কি চাইলে সেই ব্যাখ্যাটা কি অতি সহজে কি দেখে নিতে পারো। এরপর কি অসীম গুণোত্তর ধারা। তাহলে আমরা আগে যে হলো কি সূত্রগুলো দেখেছি সেটা কি সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে যার কি পদ সংখ্যা এন ছিল কি নির্দিষ্ট। এখন অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে যেটা আমাদের কি উচ্চতর গণিতের জন্য কি কাজে লাগবে, অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি আমার প্রথম পদ কি এ এবং কি সাধারণ অনুপাত যদি আর যদি জানা থাকে, তাহলে আমরা কি অতি সহজে কি ধারাটির কি অসীমতক সমষ্টি কি নির্ণয় করতে পারি। এর সূত্র হচ্ছে কি এ ডিভাইড বাই কি ওয়ান মাইনাস কি আর। ধারাটির অসীমতক সমষ্টির সূত্র কি ওয়ান এ ডিভাইড বাই কি ওয়ান মাইনাস আর, এবং অবশ্যই আর এর মানটা কি হতে হবে মাইনাস ওয়ানের থেকে কি বড় এবং কি অনের থেকে কি ছোট। যদি আর এর মান যদি কি মাইনাস ওয়ানের থেকে বড় এবং কি অনের থেকে যদি ছোট হয়, তাহলেই সে কি অসীম গুণোত্তর ধারাটির কি অসীমতক সমষ্টি থাকবে, এবং সেই অসীমতক সমষ্টি কি এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এই সূত্রের সাহায্যে আমরা কি সহজেই কি বের করতে পারি। যদি আর এর মান যদি মাইনাস ওয়ানের থেকে যদি কি হয় ছোট হয়, তাহলে কি এর অসীমতক সমষ্টি থাকবে না। আবার আর এর মান যদি অনেক থেকে যদি বড় হয়, তাহলেও কি এর অসীমতক সমষ্টি কি থাকবে না। তাহলে আর এর মানটা অবশ্যই মাইনাস ওয়ান থেকে কী হতে হবে বড়, এবং কি অনেক থেকে ছোট হতে হবে। এখন তোমাদের মধ্যে হলো কি অনেকের মধ্যে কি প্রশ্ন জাগতে পারে কেন আর এর মানটা কি মাইনাস ওয়ান থেকে কি বড় এবং কি অনেক থেকে কি ছোট হতে হবে। তাহলে দেখো আমরা কি একটু লক্ষ্য করি যে আর এর মানটা আর মডুলাস লেস দেন ওয়ান, যদি আমরা যদি মডুলাস উঠিয়ে ফেলি তাহলে কি হয় মাইনাস ওয়ানের থেকে আর এর মানটা কি বড়, কিন্তু ওয়ানের থেকে ছোট হলে এন এর মান কি বৃদ্ধি করলে, দেখো এন এর মান কত যে কত মাইনাস ইনফিনিটি থেকে আস্তে আস্তে কি বৃদ্ধি করে আমি প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি এন এর মান যদি আমি বৃদ্ধি করি। আর আমরা কি অবশ্যই একটু খেয়াল রাখবো যে এন এর মান কখনোই কি হয় না ঋণাত্মক হয় না, কারণ আমরা জানি পদ সংখ্যা কখনো কি ঋণাত্মক হতে পারে না। যদি একটা যদি ধারা যদি ওয়ানও দেওয়া থাকে, তাহলে এর পদ সংখ্যা কয়টা দেওয়া আছে একটা। যদি ওয়ান প্লাস টু প্লাস থ্রি দেওয়া থাকে, তাহলে পদ সংখ্যা দেওয়া আছে কি তিনটা। তোমরা সর্বদা মনে রাখবে যে এন এর মান কখনোই কি হয় না ঋণাত্মক হয় না। তাহলে আমরা কি দেখছি যে এন এর মান বৃদ্ধির সাথে সাথে এন এর মানটা যদি কি ওয়ান টু থ্রি এরকম যদি কি বৃদ্ধি পেতে যদি ইনফিনিটি পর্যন্ত হয়, তো তুমি যদি আর এর মান আর এর যে মানটা যে আর এর মানটা যদি কি তুমি মাইনাস ওয়ানের থেকে কি ওয়ানের মধ্যে যদি রাখো, যেমন কি মাইনাস 0.5 বা কি 0.5 বা 0. কত 1 0. কত 2, যদি কি মাইনাস ওয়ান থেকে কি বড় এবং কি অনেক থেকে ছোট যে কোনো মান যদি বসাও, এন এর মানটা কি যতই বৃদ্ধি করবে, তাহলে দেখবে এর মানটা কি পাবে হ্রাস পাবে, এবং হ্রাস পেতে কি এন এর মান যখন অনেক বড় হয়ে যাবে, তখন আর এর মানটা কি শূন্যের কাছাকাছি চলে যাবে। অর্থাৎ আর এন এর প্রান্তীয় মান তখন কি হয়ে যাবে জিরো। যখন কি এন হয়ে যাবে ইনফিনিটি, তখন হলো কি আমার আর এন এর যে মানটা এই মানটা হয়ে যাবে কি জিরোর কাছাকাছি। তখন কি এস এন এর কি আমি একটা মান পাবো, সেটা হচ্ছে কি সূত্র এ ডিভাইড বাই কি ওয়ান মাইনাস আর। অতএব ধারাটির অসীমতক সমষ্টি আমরা কি লিখতে পারি এ ডিভাইড বাই কি ওয়ান মাইনাস আর। আমি আবার বলি, আর এর মানটা যদি আমি মাইনাস ওয়ানের থেকে যদি কি ওয়ানের মধ্যে প্লাস ওয়ানের মধ্যে যদি বসাই, এন এর মান যদি আমি যদি কি বৃদ্ধি করি, তাহলে কি আমার আর এন এর যে মানটা সেটা কি শূন্যের কি কাছাকাছি চলে যাবে। তখন আমরা কি একটা হলো কি এস এন এর একটা সূত্র পাবো, সেই সূত্রটা কি এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। তখন আমরা কি ধারাটির অসীমতক সমষ্টি কি এস ইনফিনিটি, কারণ আমার জানি যে পদ সংখ্যা এই জায়গায় কি অসীম, তাহলে এন এর মান আমি যদি ইনফিনিটি বসাই, আমি আবার বলছি এন এর মান যদি যদি কি বসাই ইনফিনিটি বসাই, তখন তাহলে উপরে কি থাকে এ এবং নিচে থাকি ওয়ান মাইনাস কি আর।
দেখো সূত্রটা কোথা থেকে আসছে, তাহলে আমরা অতি সহজে কি দেখতে পাচ্ছি যে n এর মানটা যদি তুমি ইনফিনিটি বসাই, তাহলে আমার সূত্র কি আসে a 1 মাইনাস r মাইনাস a r টু দি পাওয়ার n 1 মাইনাস r। তাহলে আমরা বলছি r এর উপরে যদি কি n এর মানটা ইনফিনিটি বসাই, তাহলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে পুরোটার মান কি হয়ে যায়, জিরো। তাহলে শুধু কে থাকে, a ডিভাইড বাই কি 1 মাইনাস r। তাহলে অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান a 1 মাইনাস r। তাহলে আমরা কি কি আলোচনা করলাম, যে আর এর মানটা -1 থেকে কি 1 এর মধ্যে যদি রাখলে যদি n এর মানটা যদি আমি ইনফিনিটি পর্যন্ত যদি কি বৃদ্ধি করি, তাহলে আর n এর মানটা শূন্যের কি কাছাকাছি চলে যায়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি আর এর মানটা যদি 1 থেকে যদি বড় হয় তাহলে কি হতে পারে, যে আর এর মানটা যদি কি দেখো মডুলাস গ্রেটার দেন 1, এর অর্থ হচ্ছে আর এর মানটা কি 1 থেকে কি বড় এবং কি -1 থেকে যদি ছোট হয়, n এর মান যখন আমি কি বৃদ্ধি করব তখন আর এর মানটা বৃদ্ধি পায়। তো আর এর মানটা কি পায়, বৃদ্ধি পায়। এবং কি n কে আমি যত বড় করব, যথেষ্ট বড় করলে এর মানও কি আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে। সুতরাং এমন কোনো নির্দিষ্ট সংখ্যা এস পাওয়া যায় না বা সমষ্টি পাওয়া যায় না যাকে এস এন এর কি প্রান্তীয় মান ধরা যায়। আমরা একটু আগে দেখেছি এস এন এর কি প্রান্তীয় মান কি ধরা যায়, জিরো কি ধরা যায়, কিন্তু এইটার ক্ষেত্রে কি এস এন এর কোনো কি প্রান্তীয় মান ধরা যায় কি না। তাহলে এই ক্ষেত্রে কি অসীম ধারাটির কোনো কি সমষ্টি নাই। এই কারণে আমি আর এর মান কি 1 এর চেয়ে কি বড় বা কি -1 থেকে কি ছোট কি ধরতে পারবো না। আমি আবার বলছি যে আর এন এর মান কি তখন যথেষ্ট বড় কি করা যায়। সুতরাং এমন কোনো কি নির্দিষ্ট কি এস পাওয়া যায় না যাকে আমরা এস এন এর কি প্রান্তীয় মান কি ধরা যায়। এই কারণে আমরা কি আর এর মানটা -1 থেকে কি ছোট বা +1 থেকে কি বড় ধরতে পারবো না। এক্ষেত্রে কি অসীম ধারাটির কি কোনো সমষ্টি পাওয়া যাবে না। তাছাড়া আমরা এখন যদি কি আর এর মানটা যদি হলো কি -1 এর সমান ধরি, তাহলে এস এন এর কি প্রান্তীয় মান কি পাওয়া যায় না। কেননা n কি জোড় সংখ্যা হলে, n এর মান যদি জোড় পদ সংখ্যা যদি জোড় হয়, মানে কি 10টি পদ বা 20টি পদ বা 14টি পদ বা 12টি পদ হয়, তখন কি আর এর উপরে আমি যদি n এর মানটা বসে তখন কি হয়ে যায় প্লাস। তখন আর n যদি কি হয় বেজোড় হয়, তাহলে কি হয়ে যায় -1। এই ক্ষেত্রে তখন হলো কি ধারাটা কি হয়, a -a, তাহলে কি কাটাকাটি করে সর্বশেষ আমার কি ধারাটা কি কোনো সমষ্টি কি থাকে না। এই কারণে আমি আর এর মানটা -1 থেকে -1 কি সমান ধরতে পারবো না। আবার এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে আর এর মানটা যদি 1 ধরি, 1 ধরলেও কি এস এন এর প্রান্তীয় মান কি পাওয়া যায় না। কেননা তখন ধারাটা হয়ে যায় আবার কি a প্লাস এ কি, অর্থাৎ এস এন সমান কি এন এ, যা এন এর মান বাড়িয়ে যথেষ্ট কি করা যায়, বড় করা যায়। এই ক্ষেত্রে কোনো প্রান্তীয় মান কি পাওয়া যায় না। সুতরাং এই অসীম ধারাটিরও কি কোনো সমষ্টি নেই। তাহলে আমরা দেখছি যে হলো কি ক নাম্বারের ক্ষেত্রে আমরা কি একটা প্রান্তীয় মান পেয়েছি, কিন্তু খ গ বা ঘর ক্ষেত্রে আমরা কি কোনো প্রান্তীয় মান কি পাইনি। তা কয়ের ক্ষেত্রে আর এর শর্ত কি ছিল, -1 থেকে কি বড় কিন্তু কি 1 থেকে ছোট। একমাত্র এটার ক্ষেত্রে কি পেয়েছি, আমরা প্রান্তীয় মান পেয়েছি। এবং তখন এস এন এর সূত্র কি হয়েছে, a ডিভাইড বাই কি 1 মাইনাস আর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি কিভাবে অতি সহজেই আমরা হলো কি ধারার সূত্রগুলো কি ব্যবহার করতে পারি বা সূত্রগুলো কি। তাহলে আজকে কি এই পর্যন্তই। তাহলে সবাই কি ঘরে অবস্থান করো, সুস্থ থাকো, ধন্যবাদ। এবং যারা এখনও আমার হলো কি চ্যানেল টিউটর এখনও কি সাবস্ক্রাইব করনি, তারা কি অতি শীঘ্র কি আমাদের কি চ্যানেলটি কি সাবস্ক্রাইব করো এবং কি আমাদের সাথে থাকো। ধন্যবাদ।